একাত্তর সংযোগে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমাদের সঙ্গে আজ কথা বলছেন সজীব ওয়াজেদ জয়। বিরতির আগে আপনি বিএনপির দুর্নীতির কথা বলছিলেন। আওয়ামী লীগের দুর্নীতির অভিযোগ যে ৫-৬টি বড় ব্যাপারে করা হয় সেটি নিয়ে কিছু কথা শুনলাম আপনার কাছে, কিন্তু তার বিপরীতে বিএনপির পূর্ববর্তী সময়ের দুর্নীতি আপনার কাছে মনে হয় সেটি এখনো মানুষের মনে আছে? না, সেটি মনে নাই। আর বিএনপি কিন্তু সেই মানুষের যে মনে নেয় এটার উপরেই কিন্তু তারা আশাবাদী আছে। তারা বলছে যে হ্যাঁ আগে কি হয়েছে সেটা ভুলে যান। তবে দেখেন, তারা তো ক্ষমতায় ছিল আমাদের আগে। এখন ভবিষ্যতে তারা যতই বলুক যে নতুন আকারে করবে, তাদের নেতৃত্বে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই। যারা ওই আগের দুর্নীতির পেছনে ছিল মূল, তারাই কিন্তু এগিয়ে আছে। এখন আপনি যদি দেখেন যে তাদের গত টার্মে বাংলাদেশ একদম দুর্নীতিতে বিশ্বের চ্যাম্পিয়ন হয়েছিল। আপনার এমন কোনো সেক্টর ছিল না যেখানে তারা দুর্নীতি করেনি। যে পরিমাণ দুর্নীতি করেছে যে তার জন্য কোনো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আগাতে পারেনি। বিদ্যুৎ সেক্টরে তারা একটি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারেনি শুধুমাত্র তাদের দুর্নীতির কারণে। আপনার রাস্তাঘাট বলেন, যেখানে বলেন, আপনার তখন বাস্তব কথা হচ্ছে যে হাওয়া ভবন খুলে তখন প্রধানমন্ত্রীর ছেলে নিজেই আপনার এই সিএনজি থেকে চাঁদা যেত ওনার কাছে। আপনার খাম্বা লিমিটেড করে পোল বানিয়ে, তবে বিদ্যুৎ নাই, বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট নাই, পোল সারা দেশব্যাপী পোল কিনে সরকারের টাকা পাচার করে ওখানে যেত। এমন কোনো ব্যবসায়ী নাই যারা বলে নাই যে হ্যাঁ আমাদেরকে হাওয়া ভবনে ডেকে চাঁদা দাবি করা হয় নাই। তার সাথে তো তুলনা করতেই হবে। মানুষ তো ভোট দেবে তুলনা করে দু দলের মধ্যে, বিএনপি আওয়ামী লীগ। আমরা চাই এই তুলনাটা হোক, আসলভাবেই তুলনাটা হোক, যে বিএনপি তো ক্ষমতায় ছিল, তারা কি করেছে, আওয়ামী লীগের 5 বছরে আমরা কি করেছি। এখন বাংলাদেশে একটি ব্যবসায়ী নাই যারা বলতে পারবে, আপনারা তো দেখেছেন এখানে তো কোনো ভবন খোলা হয় নাই যেখান থেকে চাঁদাবাজি করা হয়েছে। এখান থেকে আমরা যদি দেখি যে এই যে মালয়েশিয়া আমরা শ্রমিক পাঠাচ্ছি, এখানে তো আমরা চাঁদাবাজি আরো বন্ধ করে দিয়েছি। হজের ফ্লাইট যাচ্ছে, এখানে তো আর কোনো চাঁদাবাজি হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। আপনার বাংলাদেশে আপনি একটি ব্যবসায়ী পাবেন না যে বলবে যে আমার জয়কে চাঁদা দিতে হয়েছে বা জয় ডেকে আমার কাছে। জয় বনাম তারেক এরকম অনেক খবর এমনকি সম্পাদকে প্রকাশিত হচ্ছে প্রতিদিন। আপনাকে কেন্দ্র করে একটি অল্টারনেটিভ ক্ষমতার কেন্দ্র গড়ে ওঠে কিনা এই আশঙ্কা, আপনি যেহেতু তারেকের কথা বলছেন, হাওয়া ভবনের কথা বলছেন, এরকম একটি আশঙ্কা তো অনেকের মনে আছে। সেই আশঙ্কাটাও কি সত্যি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় না? সেটার প্রমাণ তো অলরেডি পেয়ে গেছেন আপনারা। আওয়ামী লীগ তো 4.5 বছর ক্ষমতায় ছিল, তখন কি আমি এরকম কিছু করেছি? আর বিএনপি গত টার্মে কি করেছিল? তারাই তো করেছিল। এখন আমার মাও দুবার প্রধানমন্ত্রী থেকেছেন, তারেক রহমানের মাও দুবার প্রধানমন্ত্রী থেকেছে। তারেক রহমান কি করেছে, আমি কি করেছি আপনারা স্পষ্ট জানেন। যেটা আমি বারবার বলে এসেছি, আমার পরিবারের আমরা শিক্ষার উপর জোর দিয়েছি। আমাদের দেশের টাকা, দেশের সম্পদ খাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা ভালো আছি। তবে বিরোধী দলের যদি দেখেন গত টার্মে তারা কি করেছে, এটাই তো প্রমাণ। এই সাম্প্রতিক সময়ে আপনার রাজনৈতিক অঙ্গনে আমরা যে কারণে আজকে আপনার সঙ্গে কথা বলছি, আপনার কর্মকাণ্ড, বক্তব্য এবং আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, এটা ঠিক কোন কনটেক্সটে? আপনি কি রাজনীতিতে আসছেন? আমরা যে শুরুতেই যেই কথাটা আপনি আমাকে জিজ্ঞেস করলেন প্রচারের, এখন হচ্ছে আমাদের ইলেকশন ক্যাম্পেইন। আমি এসেছি আমার দলকে সহযোগিতা করতে। আমার নিজের পক্ষে যতটুকু সম্ভব, যে পরিমাণ সম্ভব, আমার সেটা করতে হবে। এখন আমি কিন্তু ওই ক্ষমতা বা টাকার দিকে নজর দিয়ে নামি নেই। সেটা যদি করতে হতো আমি তো 4.5 বছর আগেই নামতে পারতাম, আমি করি নাই। আমার উদ্দেশ্য শুধুমাত্র যে এই যে আপনি আমাকে সুযোগ দিচ্ছেন দেশের মানুষকে আমার কথাটা বলার, এই সুযোগটা অনেকে কম পায়। আমার ফেসবুকে এই পর্যন্ত একটি ছবি প্রায় 4-5 লক্ষ মানুষ দেখেছে 2 দিনে। এই সুযোগটাই। আপনার এই ফেসবুকের ছবিটা দেখা যাচ্ছে, আশা করি দর্শক দেখতে পাচ্ছেন। আমরা লক্ষ্য করলাম সেদিন আপনি আপনার জন্মদিনের দিন বা তার আগের দিন আপনি ফেসবুক পেজ ওপেন করলেন এবং সেখানে 1000 লাইক দিয়ে বোধহয় শুরু হয়েছিল এবং এখন আপনি যেটা বললেন যে 5-6 লক্ষ হয়ে গেছে। এবং আপনি একটি পারিবারিক আবহের ছবি দিয়েছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং আপনার মা শেখ হাসিনার। তো এই ধরনের সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তরুণদের সাথে
সংযোগ স্থাপন করার জন্য কি আপনি 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 সেটার কথা বলছেন যে সেই দিকটাতে আপনি বিশেষভাবে নজর দেবেন? হ্যাঁ, সেই দিকটা অবশ্যই দিচ্ছি। সেটা এটা এখন একটা গুরুত্বপূর্ণ মিডিয়াম হয়ে গেছে আমাদের মেসেজ পৌঁছানোর, স্পেশালি তরুণদের সাথে কানেক্ট করার একটা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট মিডিয়াম। সেটাই আমি প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। তাছাড়া ধরেন অন্যান্য যেসব পদ্ধতি আছে সেই পদ্ধতিতেও করব, বাট হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট মিডিয়াম। আমরা আনন্দিত যে পরিমাণে মানুষ দেখেছে আপনার এই পেজ। হ্যাঁ, এটা আমি এটা কল্পনা করতে পারিনি, তবে আমি ভীষণ আনন্দিত। আমি ইনফ্যাক্ট একজন মডারেটর রেখেছি যে আমার পোস্ট এখন থেকে বাংলায় ট্রান্সলেট করে দেওয়া হবে, যাতে অনেকে যারা ইংলিশ পড়তে পারে না তারা আমার পোস্টগুলো বাংলায়ও দেখতে পারবে। তাছাড়া আমরা দলের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ হব। আর আওয়ামী লীগের বেশ কিছু মন্ত্রী অবশ্যই এর আগে থেকেই তাদেরকে আমরা দেখেছি যে তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন। এত অ্যাক্টিভিটির মধ্যে আবার এই সরকারের সময়ই ইউটিউব বন্ধ ছিল দীর্ঘদিন, এমনকি ফেসবুকে লেখালেখি নিয়েও অতিরিক্ত নজরদারির একটা অভিযোগও আছে, এবং সেই ব্যাপারে বিশেষ করে তরুণ সমাজের মধ্যে এক ধরনের একটা ক্ষোভ এবং সমালোচনা আছে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? সেই বিষয়টি হলো যে আসলে আমরা সেভাবে ব্লক করতে চাইনি। আমরা কিন্তু প্রথমে যোগাযোগ করেছি ইউটিউব, ফেসবুক, তাদের সাথে সরাসরি আমরা যোগাযোগ করেছি। আমাদের যে বিটিআরসি তারা বারবার চিঠি লিখেছে, ফোন করেছে, ইমেল করেছে। আমরা চাচ্ছিলাম যে ধরেন যে মাঝে মধ্যে ওই যে মানুষকে উস্কানোর যে কিছু ভিডিও, ওটা মার্কিন যুক্তরাষ্ট্রেই একজন বানিয়েছিলেন, এটা নিয়ে সারা মুসলমান দেশগুলো বেশ আমি বলবো যে ভায়োলেন্স চলেছে। সেই ভায়োলেন্স যাতে বাংলাদেশে না হয় সেটা ঠেকানোর জন্য আমরা তখন ইউটিউবের সাথে যোগাযোগ করেছিলাম। ফেসবুকের ধর্মকে দিয়ে যখন মিথ্যে প্রচার করা হয়, বাজে অবমাননা করে, এক্স্যাক্টলি, তখন আমরা ফেসবুককে রিকোয়েস্ট করেছি। এত বড় বড় কোম্পানিরা প্রথমে আমাদের জবাবই দেন নাই, আমাদের কথার কোনো উত্তরই দেন নাই। তারা এইসব কন্টেন্ট তারা চেলে ব্লক করতে পারত। তখন আমরা বাধ্য হয়ে পুরো সাইটটাকেই ব্লক করতে হয়েছে। তারপরে আমরা সফল হয়েছি, ফেসবুক রাজি হয়েছে কিছু কিছু কন্টেন্ট ব্লক করতে, তারপরে আবার আমরা ছেড়ে দিয়েছি। আমাদের ব্লক করে রাখার কোনো দিনই উদ্দেশ্য ছিল না। উত্তরাধিকারের রাজনীতি একটি বিশেষ সুযোগ, এবং আপনি নিজেও বললেন যে যে কারণে আমরাও অন্য অনেকের তুলনায় আজকে আপনার কথা শুনতে চাইছি। এই বিষয়টিকে সাধারণত নেগেটিভলি দেখা হয়। এখানে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ মেধার উপর, ক্যাপাবিলিটির উপর। আমি কার ছেলে সেটা হয়েই যে আমি রাজনীতি করতে পারবো বা রাজনীতি করতে চাই সেটা কিন্তু সত্য না, এটা আমি স্বীকার করি। এখন প্রথমেই একটা বিষয় আছে যে আমার কিন্তু সরাসরি এখানে রাজনীতিতে আমার কোনোদিন ইচ্ছা ছিল না। আমি বাধ্য হয়ে নেমেছি যখন 2004 সালে আমার মার উপর 21শে আগস্টে বোমা হামলা হয়। আমাদের সাবেক রাষ্ট্রপ্রধান জিল্লুর রহমান সাহেবের স্ত্রী আইভি রহমানকে হত্যা করা হয়। তারপর আমার একটা জেদ উঠেছিল যে আমি আমার দেশকে রক্ষা করব, আমার দলকে রক্ষা করব। এই যে বিএনপি যে ভয়ঙ্কর একটা দল, এদের হাত থেকে আমি আমার দেশকে রক্ষা করব। এখনো আমি এসেছি শুধুমাত্র আমার দলকে সহযোগিতা করতে। যে আপনি যে বলেছেন যে এখন 6 মাস কি এনাফ টাইম, আমি মনে করি হ্যাঁ, 6 মাস উপযুক্ত সময়। আমার চিন্তা হলো যে শুধুমাত্র এখন আমার দলকে আমার নির্বাচন জিতাতে হবে। আপনার ঠিকই বলেছেন, আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চলেছে এতদিন, এটার মোকাবেলা করতে হবে। সেটা আমি করতে চাই, সেটা আমি করতে এসেছি, কারণ আমি বিশ্বাস করি এটা আমি করতে পারব। আর উত্তরাধিকারের কথা যদি বলেন, সেখানে বিষয়টি হলো যে দেখেন, সবার ক্যাপাবিলিটির উপর নির্ভর করে। একটা ডাক্তারের ছেলে যদি ডাক্তার হয়, এটা কিন্তু বেশিরভাগই হয়, এই তর্ক আপনারা বেশিরভাগই শোনেন। আইনজীবীর ছেলেমেয়েরা সাধারণত আইনজীবী হয়। আমরা যারা ধরেন রাজনৈতিক পরিবারে বড় হয়েছি, আমাদের দেশের যত গুরুত্বপূর্ণ সময় গেছে, গুরুত্বপূর্ণ ডিসিশন হয়েছে, সেই আমার তো 82 সাল থেকে আমি দেখছি যে গণতন্ত্রের আন্দোলন, তারপর নির্বাচন, তারপর ক্ষমতায় থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিভাবে নেওয়া হচ্ছে, সেগুলো আমাদের নিজেদের চোখে দেখা, নিজেদের কানে শোনা। আমি যেটা বলি যে আমরা যারা রাজনৈতিক পরিবারের, আমাদের এই সারা জীবন রাজনীতিতে একটা ইন্টার্নশিপ হয়েছে, যে ইন্টার্নশিপের সুযোগ কিন্তু বেশিরভাগ মানুষের নেই। তবে শেষমেশ কিন্তু নির্ভর করে মানুষের
মেধার উপর। সবাই পারে না, সবাই সেই ক্যাপাবিলিটি নাই। যাদের চরিত্রে স্বচ্ছতা আছে তারা সৎ কাজ করবে, যাদের চরিত্রে দুর্নীতি আছে তারা সবসময় দুর্নীতিই করবে। মানুষ চরিত্র বদলাতে পারে না। সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলছি। আপনারা দেখছেন ৭১ সংযোগ। ফিরে আসছি একটি বিরতির পর।